এবার আমরা দেখব যে ধরো কয়েকটা ফোর্সের ইকুইলিব্রিয়াম কখন অ্যাচিভড হয়। সো আমরা দেখব ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। এটা ইকুইলিব্রিয়াম অফ ভেক্টরের মতোই, একদম একই থিওরি, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সে আমার ফার্স্ট যে রুল সেটা হচ্ছে দুইটা ফোর্স একটা অবজেক্টের উপর যদি কাজ করে, ধরো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটার উপর আমার যদি এই দিকে একটা ফোর্স কাজ করে F1 আর এই দিকে একটা ফোর্স কাজ করে F2, অ্যান্ড আমরা যদি বলি যে F1 এর ম্যাগনিটিউড অ্যান্ড F2 এর ম্যাগনিটিউড বোথ আর সেম, তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে, যে এই অবজেক্টটা আলটিমেটলি কোনো দিকেই সরবে না, মানে রেজাল্টেন্ট কত হবে, 0। সো আমরা এখান থেকে লিখতে পারি যে এই অবজেক্টটার উপর নিট ফোর্স কত, 0। সো কোনো একটা অবজেক্টের উপর যদি নিট ফোর্স 0 হয় আমরা তাহলে তাকে কি বলি, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। দ্যাট মিনস এই অবজেক্টটা কোনো ডিরেকশনে ফোর্স গেইন করতেছে না। ওকে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। যদি দুইটা ফোর্স থাকে, দুইটা ফোর্সের জন্য কন্ডিশন একটাই, দ্য ফোর্সেস শুড বি অ্যাক্টিং অন দ্য সেম লাইন অ্যান্ড দ্য ফোর্সেস শুড বি ইকুয়াল অ্যান্ড অপোজিট। ওকে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ টু ফোর্সেসের কন্ডিশন। আচ্ছা, যদি তিনটা ফোর্স হয়, দেখো এখানে যদি এরকম হয় যে তিনটা ফোর্স, আচ্ছা একটা ফোর্সের জন্য কি কখনো ইকুইলিব্রিয়াম হওয়া পসিবল? না, কারণ ওইটা তো রেজাল্টেন্ট ওই ফোর্সটা নিজেই। আচ্ছা, তিনটা ফোর্সের জন্য আমাদের কিভাবে আমরা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে পারি সেটা দেখো। ধরো এই অবজেক্টটার উপর এই দিকে একটা ফোর্স কাজ করতেছে উইচ ইজ F1, এদিকে একটা ফোর্স কাজ করতেছে F1, এই অবজেক্টের উপর এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে F2, আর এই অবজেক্টের উপর এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে F3। ওকে, এখন আমাকে যদি বলা হয় এই তিনটা ফোর্সের জন্য এই অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, যে ওদের জন্য এই অবজেক্টটার কোনো ডিরেকশনে মুভমেন্ট হচ্ছে না, মানে এখান থেকে আমরা বলতে পারবো যে এই অবজেক্টটার রেজাল্টেন্ট কত, ওর উপর নিট ফোর্স কত, যদি ইকুইলিব্রিয়ামে থাকে ও 0, রাইট? ইকুইলিব্রিয়াম মানে কি, যে রেজাল্টেন্ট 0। আচ্ছা, এখন ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে আমরা এখান থেকে একটা সিস্টেমের যদি ইকুইলিব্রিয়াম কাজ করে বা কোনো একটা অবজেক্টের যদি ইকুইলিব্রিয়াম কাজ করে, তাহলে আমরা কি লিখতে পারি, যে এখানে রেজাল্টেন্ট যেহেতু 0, তার মানে রেজাল্টেন্টের হরাইজন্টাল কম্পোনেন্টও 0, আবার রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্টও 0, রাইট? সো এখানে রেজাল্টেন্টের ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি 0 হয়, Rx যদি 0 হয়, এখানে Rx কত, কম্পোনেন্ট থিওরেম দিয়ে Rx ইকুয়ালস কত লেখা যায় বলো তো? হ্যাঁ, অর সিম্পলি -F2, রাইট? -F2, আর ওটা 90, ওটা ঠিক নিচের দিকে, ঠিক আছে? সো এটা -90 আর কি, সো এটা হবে কি 0। সো এইটা ইকুয়াল কত, 0। এখান থেকে আমি একটা রিলেশন লিখতে পারি যে F1 cos আলফা ইজ ইকুয়াল টু F2 হবে। ওকে, আর সিমিলারলি ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোর সামেশনও কত হবে, Ry উইচ ইজ 0। ভার্টিক্যাল কত, F2 sin আলফা মাইনাস F3। দেখো তো বুঝছো কিনা এইটুক? সো এই দুইটা কন্ডিশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা বলতে পারি যে ওদের এরকম দুইটা ইকুয়েশন আমরা বলতে পারবো। আর যদি জিজ্ঞেস করা হয় যে ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা, আমরা ক্যালকুলেট করে দেখব যে ওর Rx 0 আসে কিনা। হ্যাঁ, সরি, এটা F1 হবে। সো আমরা যদি ইকুইলিব্রিয়াম আছে কিনা সেটা চেক করতে চাই, আমাদের এই যে এভাবে Rx 0 কিনা আর Ry 0 কিনা এটা ইন্ডিভিজুয়ালি বের করে দেখতে হবে।
সো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ থ্রি ফোর্সেস। যদি মাল্টিপল ফোর্স থাকে তখনও কি সেম হবে না? জাস্ট একইভাবে আমরা হরাইজন্টাল কম্পোনেন্টগুলোও জিরো ধরবো আর ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোও জিরো ধরবো। আচ্ছা, তোমার জন্য একটা কোশ্চেন, যে ধরো অবজেক্টটা যদি 3D-তে থাকে, তখন ধরো এই 3D-তে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই অবজেক্টের উপর অনেকগুলো ফোর্স কাজ করছে, একটা এদিকে, আরেকটা এই জেড অ্যাক্সিসের দিকে, আরেকটা এই নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, আরেকটা এদিকে। তখন ওর ইকুইলিব্রিয়াম যদি অ্যাচিভ হইতে হয়, তখন আমরা এখান থেকে কি লিখতে পারবো? মানে ওর ইকুইলিব্রিয়ামে থাকার কন্ডিশনটা কি হবে? হ্যাঁ, সেটা হবে কি, এই যে যতগুলো ভেক্টর আছে, হ্যাঁ এই যে যতগুলো, হ্যাঁ মানে এভাবে বলবো যে এই যে ভেক্টরগুলো আছে, সে F1, তারপর F2, F3, F4, যতগুলোই থাকবে তাদের সবার সামেশন, ভেক্টর সামেশনটা কি হবে? 0, রাইট? তাদের সবার ভেক্টর সামেশন হবে নাল ভেক্টর, সামেশন অফ F উইল বি 0, নাল। আর আরেকটা কথা বলা যায় যে যদি রেজাল্টেন্টটা 0ই হয়, মানে এটা তো আসলে রেজাল্টেন্ট ইন্ডিকেট করে, রাইট? সো কোনো একটা ভেক্টরের রেজাল্টেন্ট যদি 0ই হয়, তাহলে তার হরাইজন্টাল কম্পোনেন্টও 0, তার ভার্টিক্যাল কম্পোনেন্টও 0, তার হরাইজন্টাল ভার্টিক্যাল না বলে তার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট 0 বা প্রজেকশন 0, ওয়াই অ্যাক্সিসেরটাও 0 আর জেড অ্যাক্সিসেরটাও 0। ওকে, ক্লিয়ার? এটা বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা ইকুইলিব্রিয়াম অফ, হ্যাঁ বলো। হুম, এখন হ্যাঁ, এটার তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। দেখো 3D এর জন্য আসলে কম্পোনেন্টটা আলাদাভাবে কষ্ট করে বের করা লাগে না, এটা আরো ইজি। ঠিক আছে, দেখো ধরো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে এক্স, এটা হচ্ছে ওয়াই। এই অবজেক্টটা ধরো অরিজিনে আছে আর কি। এখন এই অবজেক্টের উপর 3টা 3D ফোর্স কাজ করতেছে। হ্যাঁ, আমি ধরলাম F1, এটা হচ্ছে এরকম হবে, রাইট? 2y - 4j + 3k, আমরা ধরলাম এরকম একটা ফোর্স ওর উপর কাজ করতেছে। সেটা কোন দিকে হবে বলতে পারবা? এই যে এদিকে 2, এদিকে -4 আর উপরে 3, এই দিকে কাজ করবে, রাইট? ফোর্সটা এটা 3D তো আসলে একে বোঝানো যাচ্ছে না, বাট তুমি বুঝতেছো তো যে এই ফোর্সটা কোন দিকে হবে। তারপর আরেকটা ফোর্স, হ্যাঁ হ্যাঁ পারবা। ওই যে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত আমরা বের করছিলাম না, ডিরেকশন কোসাইন, ওইটা দিয়ে অনেক ঝামেলা হবে। বাট এইখানে তোমাকে এভাবেই ফোর্স দেওয়া থাকে, F2 হচ্ছে 5i - 2j। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে x2, তারপর এই যে 5। ও না, ওই সময় তো তোমার শুধু ম্যাগনিটিউড থাকবে না, অবশ্যই ডিরেকশন বলে দিবে তুমি, বুঝছো? তোমাকে বলে দিবে যে ধরো এরকম একটা তোমার ভেক্টর যেটা এক্স ওয়াই প্লেনের উপর, অ্যান্ড যেটা এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর যার ভ্যালু হচ্ছে 5 নিউটন। তাহলে কি এই ভেক্টরটাকে তুমি আইজে কে দিয়ে লিখতে পারবা? দেখো আমরা এটা কিভাবে বের করি। এটা যদি 5 ভ্যালু হয়, তাহলে এই পয়েন্টটা, এটা যেহেতু এক্স ওয়াই প্লেনে, তার মানে কি ওর কোনো জেড কম্পোনেন্ট নাই, রাইট? এখন তাহলে এইটার এক্স কত হবে, মানে এইটার এক্স এর পার্টটা কত হবে? 5 cos 30 উইচ ইজ 5√3/2, আর ওর ওয়াই পার্ট হবে কত? 5 sin 30, 5,2। এই পয়েন্টটা তো এইটা, এটাকে ভেক্টর দিয়ে লিখলে কি লিখবো? যে এটা ভেক্টর দিয়ে লিখলে এটা হচ্ছে 5√3/2i প্লাস 5/2j, এরকম ডিরেকশন বলে দিবে আর কি, বুঝছো?
না, ওইটা পসিবলই না বের করা। ওকে, সো অবশ্যই বলে দিবে, অথবা বলতে পারে যে জেড অ্যাক্সিসের দিকে 4 নিউটন অ্যাপ্লাই করতেছি, তার মানে ওই ভেক্টরটা কত বলো তো? মানে ধরো এই ফোর্সটা হচ্ছে F3, 4K, 4K ক্যাপ, গুড। সো এইভাবে এখন দেখো আমার কিন্তু আর কম্পোনেন্ট মানে এক্স অ্যাক্সিসের দিকে সবার রেজাল্টেন্টের কম্পোনেন্ট 0, ওইটা আর দরকার নেই। আমরা এটা চাইলে এভাবে লিখতে পারি যে ওদের সবার সাম, আমরা তো জানি ওদের কীভাবে সাম করতে হয়, রাইট? জাস্ট আইগুলো, সো এখানে আসলে ওই কম্পোনেন্ট থিওরেম ইউজ করে এটা সাম হয়ে যায়, বাট এখানে আমার এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, কারণ আমরা দেখতেছি সাম করলে এটা নন জিরো আসতেছে, রাইট? এখানে সাম করলে আসে কত? এরকম আসে। সো এটা যেহেতু জিরো না, তার মানে আমরা বুঝতেছি এই ভেক্টরগুলো বা এই ফোর্সগুলো এখানে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করতে পারবে না, বুঝছো? আচ্ছা, তোমার জন্য একটা কোশ্চেন করি। ধরো আমার এখানে 3টা ফোর্স দেওয়া, রাইট? F1, F2, F3, ওদের ডিরেকশন তো আমরা এখানে দেখে হালকা একটু বুঝতে পারতেছি কে কোন দিকে। তোমাকে আমি বললাম আচ্ছা তোমাকে একটা চান্স দেওয়া হলো, সেটা হচ্ছে তুমি এখানে আরেকটা ফোর্স অ্যাড করতে পারো, 4 নাম্বার ফোর্স, ঠিক আছে? F4 অ্যাড করতে পারবা, যাতে এই পুরো অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে F4 এর ভ্যালু কত হবে বলতে পারবা? সাবাস। সো এখানে এই ভেক্টরটা হবে -7i + 6j - 13। সো আমরা যদি এই 4টা ফোর্স এই অবজেক্টের উপর অ্যাপ্লাই করি, দেখবো এই অবজেক্টটা কোনো দিকে মুভ করতেছে। সো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। ওকে, এখন ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আমরা দেখব ইনক্লাইন্ড প্লেনের থিওরি। ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেন কি এটা বলতে পারো? হ্যাঁ, একটা মানে এমন একটা প্লেন যেটা গ্রাউন্ডের সাথে একটা স্লোপ আছে, মানে এরকম। এটা হচ্ছে আমাদের একটা ইনক্লাইন্ড প্লেন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমরা এই প্লেনের উপর সাপোজ একটা অবজেক্ট প্লেস করলাম, এই অবজেক্টটার ম্যাস হচ্ছে সাপোজ m। ওকে, এখন এই অবজেক্টটা আমরা কোন দিকে মুভ করতে দেখি? তোমার ডে টু ডে এক্সপিরিয়েন্স দিয়ে আমরা দেখি যে এই অবজেক্টটা কোন দিকে মুভ করে, এই দিকে, রাইট? কেন এদিকে মুভ করে বলো তো? মানে তুমি, হ্যাঁ, গুড। এইখানে অ্যাকচুয়ালি এরকম একটা কেস দেখা যায়, আমি তোমাকে এটা ভালোভাবে এক্সপ্লেন করে বুঝাই। হ্যাঁ, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা অবজেক্টকে যখনই একটা সারফেসের উপর প্লেস করি, ধরো এই একটা অবজেক্ট, তাকে আমি একটা সারফেসের উপর প্লেস করলাম। সো এই অবজেক্টটা এখানে কেন স্টেশনারি অবস্থায় থাকে? এটা এই সারফেসটা ভেদ করে ভিতরে চলে যায় না কেন? আমার তো গ্র্যাভিটি আছে। এটা, হ্যাঁ হ্যাঁ, নিউটনস থার্ড ল অনুযায়ী এই অবজেক্টটার উপর আমার এই সারফেসটা একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে, অ্যান্ড এই রিয়াকশন ফোর্সটা ঠিক কার ইকুয়াল হয়? ওর ওয়েটের। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা দেখি যে এই অবজেক্টটার কোনো ডিরেকশনে কোনো ধরনের মুভমেন্ট নাই, ওর রেজাল্টেন্ট হচ্ছে 0। আচ্ছা, এখন আমরা যদি এই অবজেক্টটাকে, আমাদের এটা মনে রাখতে হবে, আমরা যে কোনো একটা সারফেসেই যখন একটা অবজেক্টকে রাখি, ওই সারফেসটা পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করে। সেই ফোর্সটাকে আমরা কি বলি? রিয়াকশন ফোর্স। বাট এটার সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স। মানে একটা সারফেস একটা অবজেক্টের উপর নর্মাল ফোর্স অ্যাপ্লাই করে। আচ্ছা, তাহলে এইখানে এই নর্মাল ফোর্সটা কোন ডিরেকশনে হবে? দেখো, এই ডিরেকশনে, রাইট? এটা বুঝতে পারছো? আমার প্লেন যেদিকে, প্লেনের ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হয়। আচ্ছা, এটা হচ্ছে কি নিউটনস থার্ড ল এর জন্য অ্যাপ্লাই হচ্ছে। আর এখানে এই অবজেক্টের উপর আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা কি? নিচের দিকে mg। আচ্ছা, তাহলে এই যে অবজেক্টটা আমরা নিচ্ছি, এই অবজেক্টটার উপর
দুইটা ফোর্স কাজ করতেছে। এখন আমরা যদি ওর উপর নিট ফোর্স বের করতে চাই, নিট ফোর্স মানে কি, এই দুইটার রেজাল্টেন্ট, রাইট, এইটা আর এইটার রেজাল্টেন্ট, তাই তো? এখন একটু খেয়াল করো, হ্যাঁ বলো। এমজি এর ইকুয়াল হবে না, কারণ হচ্ছে কি, মানে এই রিয়াকশন ফোর্সটা আসলে এমজি এর উপর ডিপেন্ড করে যে প্রডিউস হয় তা না, এটা প্রডিউস হয় কমপ্লিটলি আমার এই সারফেসের উপর। মানে আমি এটা বলতেছি, তুমি একটু পরে এটা ধরতে পারবা যে এটা এমজি এর ইকুয়াল না কেন। দেখো, তাহলে এই অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, তাহলে এই অবজেক্টের উপর আমার রেজাল্টেন্ট কত, এই আর অ্যান্ড এমজি ফোর্সের রেজাল্টেন্ট, রাইট? আচ্ছা, এটা রেজাল্টেন্ট কিভাবে নিব? একটা ফোর্স হচ্ছে এদিকে, একটা ভেক্টর এদিকে, আরেকটা ভেক্টর হচ্ছে এদিকে। আচ্ছা, রেজাল্টেন্ট বের করে আমরা অনেক ওয়ে জানি, আমরা একটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এই যে প্যারালেলোগ্রাম ল, রাইট? সো এখানে যদি আমরা যদি একটা প্যারালেলোগ্রাম ড্র করে দিই, তাহলে রেজাল্টেন্টটা কোথায় হবে? দেখো, এই ডিরেকশনে হবে না? এর জন্য এই অবজেক্টটা কোন ডিরেকশনে যায় বলো তো? এই ডিরেকশনে। এটা আরও একভাবে এক্সপ্লেন করা যায়, আমরা রেজাল্টেন্ট বের করার জন্য জানি যখন আমাদের দুইটা ভেক্টর, আমরা চাইলে রেজাল্টেন্টকে কি কম্পোনেন্ট দিয়েও বের করতে পারি, রাইট? সো আমরা ধরো এই যে, আচ্ছা তোমার মাইকটা একটু অফ করো, অনেক সাউন্ড আসছে। এই যে প্লেন বরাবর যে লাইনটা, আমরা ধরলাম এই লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর আমাদের এই যে আর যেদিকে কাজ করতেছে, এই যে এই লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এই দুইটার রেজাল্টেন্ট যদি বের করতে চাই, তাহলে আমরা তাদের কম্পোনেন্টের সাম বের করে এটা বের করতে পারি না? যে ওদের দুইজনের এক্স অ্যাক্সিসে কম্পোনেন্টের সাম কত, আর ওদের দুইজনের ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্টের সাম কত। আচ্ছা, এইখানে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? থিটা। কিভাবে বুঝো এটা? দেখো তো বুঝো কিনা, আমি একটু হেল্প করি। এটা একটা পারপেন্ডিকুলার, সো এটা 90, হ্যাঁ এই যে ইজিলি দেখো, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত, 90 মাইনাস থিটা, তাহলে এইটা আবার কি পারপেন্ডিকুলার যেহেতু, তাহলে এটা কি হবে, জাস্ট থিটা। ওকে, এখন ক্লিয়ার? এখানে এইটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা কত আমাদের, এই যে ওয়াই অ্যাক্সিসটা, এটা কি এই সারফেসের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে ধরছি না, তাহলে এই টোটালটা 90, তাহলে এই 90 থেকে 90 মাইনাস থিটা মাইনাস করে দিলে আমরা কি পাই, থিটা। সো আমরা এখান থেকে লিখতে পারি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো আমরা এখানে ড্র করতে পারি যে আমরা চাইলে এই এমজি ভেক্টরটাকে এখন দুইটা কম্পোনেন্ট দিয়ে লিখতে পারবো। সেটা কি কি, এটা যদি থিটা হয়, দেখো এটা যদি থিটা হয়, তাহলে এই দিকে কত কম্পোনেন্ট কাজ করবে আর এদিকে কতটুক বলো তো? এই ডিরেকশনে কাজ করবে কি, এইখানে কতটুক কাজ করবে, এমজি কস থিটা না? বুঝছো এটা? হ্যালো, আর এইদিকে কতটুক কাজ করবে, এমজি সাইন থিটা, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি এখন এই ফোর্সটাকে বাদ দিয়ে দিতে পারি না? এখন আমাদের এখানে কয়টা ফোর্স আছে, তাহলে দুইটা ফোর্সের জায়গায় আমরা এটাকে ইকুইভ্যালেন্ট করে তিনটা ড্র করে ফেললাম। একটা হচ্ছে এমজি কস থিটা, একটা হচ্ছে এমজি সাইন থিটা, আর একটা কত, আর। বুঝছো? এখন এই সারফেসটা ইন্টেলিজেন্ট না, এটা হচ্ছে নিউটনস থার্ড ল। আমি এই সারফেসের উপর কতটুক ফোর্স অ্যাপ্লাই করতেছি, এমজি কস থিটা, তাহলে এই আর এর ভ্যালুও কত হবে অটোমেটিক্যালি,
mg cos থিটা। সো এই আর আর এই mg cos থিটা মিলে কি হয়ে যাবে 0। তাহলে আমার এখান থেকে আমরা বলতে পারি যে আর উইল বি ইকুয়াল টু mg cos থিটা, অ্যান্ড আমরা এখান থেকে বলবো যে তাহলে আমার এই অবজেক্টের উপর জাস্ট একটাই ফোর্স কাজ করতেছে, হুইচ ইজ mg সাইন অফ থিটা। সো আমরা যদি বলি যে এই অবজেক্টটার এইদিকে নিট ফোর্স হচ্ছে এম এ, তাহলে আমরা বলতে পারবো যে আর সমান হচ্ছে mg cos থিটা আর এম এ সমান হচ্ছে কি mg সাইন থিটা। ওকে, বুঝছো এটুক? সো এটাই হচ্ছে ইনক্লাইন্ড প্লেনের জন্য আমাদের থিওরি। আমরা এবার ইনক্লাইন্ড প্লেনের একটু আলাদা একটা থিওরি দেখব। ধরো আমাদের এই ইনক্লাইন্ড প্লেনটাই একটু ক্লিয়ার করে ফেলি। এখানে আমরা এই ইনক্লাইন্ড প্লেনটাতে এই অবজেক্টটাতে মানে এখানে ওই যে তুমি বললা আর কেন mg এর সমান হয় না, এটা বুঝছো এখন? আর কার সমান হয় এই কেসে? বাট এই আর অলওয়েজ mg cos থিটারও সমান হয় না। দেখো এটা চেঞ্জ হয়, এটা ডিপেন্ড করে যে আমি এই সারফেসের উপর কত জোরে চাপ দিচ্ছি। দেখো এখানে ধরো এই আমার একটা ইনক্লাইন্ড প্লেন, সো আমরা এই অবজেক্টটার উপর মনে করো যে এই অবজেক্টের উপর আমরা আরও একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি। সেটা হচ্ছে আমরা ধরো এটার সাথে একটা ওয়্যার কানেক্ট করে এই দিকে টান দিচ্ছি, এটাকে এই দিকের সাথে আলফা অ্যাঙ্গেলে। ওকে, তাহলে কি আমার রিয়াকশন ফোর্সটা আর হবে, আর মানে আর ইকুয়ালস mg cos থিটা হবে? তোমার কি মনে হয়? তুমি একটু চিন্তা করো, একটা ইনক্লাইন্ড প্লেনের উপর তুমি এখানে একটা ওয়্যার দিয়ে ধরো টি ফোর্স অ্যাপ্লাই করে ওকে টানতেছো, ও কি এখন একটু হালকা মনে করবে না নিজেকে? মানে ও একটু এই এই যে প্লেনটার উপর একটু কম প্রেসার দিবে না? কতটুক কম দিবে বলতে পারবা? আগে দিত mg cos থিটা অ্যামাউন্ট প্রেসার, এখন কতটুক দিবে বলতে পারবা? না না, টি আরেকটু চিন্তা করো, টি কতটুক? হ্যাঁ, এটা এদিকে হচ্ছে mg cos থিটা, টি সাইন আলফা, তাই না? গুড। সো এই টিকেও আমরা চাইলে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে তখন বলতে পারবো যে আসলে এখানে আমার প্রেশারটা একটু কমে যাচ্ছে, এটাই হচ্ছে কি আর। সো আর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমি কত জোরে চাপ দিব সেটার উপর ক্যালকুলেট করে আমার সারফেস ওইটা প্রোভাইড করে। বাট এইভাবে বলার চেয়ে এটা আরেকটু সুন্দর করে আমরা একটা জেনারেল প্রসেস ফলো করে যাতে ভুল কম হয় আমরা ওইভাবে করব। দেখো আমরা জানতে চাচ্ছি যে এই অবজেক্টটার উপর এই সারফেসের রিয়াকশন ফোর্স কত, আর এই অবজেক্টটা এই ডিরেকশনে কত অ্যাক্সেলারেশনে বা কত নিট ফোর্স গেইন করবে। আমরা ধরে নিলাম যে এই অবজেক্টটা এদিকে এম এ ফোর্স গেইন করবে। ওকে, মানে এই পুরো সিনারিওটার রেজাল্টেন্ট হচ্ছে এই রাইট সাইডটা, এই এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, আর এই সাইডটা কি আমার কজ, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কি আমার ইফেক্ট। এখন একটু চিন্তা করো তো, এই আমার এই অবজেক্টটা কোন দিকে মুভ করতেছে? এই সারফেসের ডিরেকশনে না? তার মানে কি এখানে আমার এই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে যারা ছিল তারা সবাই কি একজন আরেকজনের সাথে ক্যান্সেল আউট হয়ে গেছে না? মানে এই ডিরেকশনে কোনো রেজাল্টেন্ট নাই, নাহলে তো উপরে নিচে আপ ডাউন করতো, রাইট? সো এই ডিরেকশনে আমার এটা কি ক্যান্সেল হয়ে গেছে না, এইটা এদিকে। সো আমরা একটু দেখি যে এই ডিরেকশনে আমার কি কি ফোর্স ছিল। আমরা এখানে অবজেক্টটাকে আলাদা করে এঁকে নেই। এটার উপর উপরে কাজ করতেছে আর, আর এদিকে কাজ করতেছে টি, এদিকে কাজ করতেছে টি উইথ অ্যান দাঁড়াও, এদিকে কাজ করতেছে টি, এদিকে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর নিচের দিকে কাজ করতেছে mg। আমরা যেই সবগুলো ফোর্সকে বা ভেক্টরকে কি করব, কম্পোনেন্টে ডিভাইড করে ফেলবো। আমরা এখানে অ্যাক্সিস ধরে নেই যে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এখানে এটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস। অ্যাকর্ডিং টু কোশ্চেন
আমরা কি বলতে পারি যে ওয়াই অ্যাক্সিসে ওদের টোটাল কম্পোনেন্টের সাম কত 0, রাইট? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমরা আগেও বলে আসছিলাম, এটা কত থিটা, রাইট? আচ্ছা, এখন এই ভেক্টরটাকে আমরা চাইলে কি দুইটা চাইল্ড ভেক্টরে কনভার্ট করে ফেলতে পারি না? একটা হচ্ছে এইদিকে উইচ ইজ mg cos থিটা, আরেকটা হচ্ছে এইদিকে উইচ ইজ mg sin থিটা। সিমিলারলি আমরা কি টিকেও দুইটা চাইল্ডে কনভার্ট করতে পারি না? একটা হচ্ছে এইদিকে কত হবে বলো এটা, টি cos আলফা, আর এইদিকে আরেকটা থাকবে সেটা কি টি সাইন আলফা। তাহলে আমরা এখন চাইলে এইটাকে নাও লিখতে পারি। সো আমার এখানে কয়টা ফোর্স কাজ করতেছে ইন টোটাল? না, 5টা। এখন আমরা বলতেছি যে এই অবজেক্টটার রেজাল্টেন্ট হচ্ছে এরকম, যে এই অবজেক্টটা আমরা দেখতেছি আচ্ছা নিচের দিকে স্লাইড করে পড়তেছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ওয়াই অ্যাক্সিসের দিকে সবগুলো প্রজেকশন বা কম্পোনেন্টের সাম কত হয়ে গেছে 0। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের দিকে আমার টোটাল সামেশনটা কত বলো তো? হ্যাঁ, আর গুড, এখানে আমরা লিখতে পারি এই টোটাল সামেশনটা কত 0, কারণ আমরা এখানে ওর ওয়াই অ্যাক্সিসে কোনো ধরনের মুভমেন্ট দেখতেছি না। তাহলে এইখান থেকে আর ইকুয়ালস কত লেখা যায়? এখন বুঝতে পারছো? একটু আগে আমরা যেটা কমন সেন্স দিয়ে লিখছিলাম এইভাবে ইজি না, মানে ভুল হয় কম, বুঝছো? জাস্ট ফোর্স এঁকে নিবা, দেন ইয়ে করবা। আচ্ছা, এইটুক খাতায় তোলা হয়ে থাকলে আমরা দেখো আর এবার এক্স অ্যাক্সিসে আসি। আমরা ওয়াই অ্যাক্সিসেরটা ক্যালকুলেট করে ফেলছি, এবার এক্স অ্যাক্সিসে আসি। এক্স অ্যাক্সিসের জন্য দেখো ওর মুভমেন্টটা কোন দিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে না? এই যে এম এ, এখন এইটা কেন প্রডিউস হয়েছে, কাদের রেজাল্টেন্ট এটা? এই mg sin থিটা আর এই t cos আলফার জন্য না? সো আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো? মানে এই দুইটা ভেক্টরের জন্য তুমি এরকম একটা রেজাল্ট দেখতেছো, সো এটাকে তুমি ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারো? হ্যাঁ, কত হবে? হ্যাঁ, গুড, mg sin থিটা মাইনাস t cos আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, m a। ডান এটা। সো এইভাবে আমরা ইনক্লাইন্ড প্লেনের ক্যালকুলেশনগুলো করব, বুঝছো? অ্যান্ড এইটা দেখবা যে তোমার বইতে নাই, বুঝতে পারছো? এটা তোমার বইতে নাই। বলা যায় যে এটা আসলে ধরো তুমি যদি এনডিসিতে ভর্তি হও ওইখানে স্যাররা খুব বেশি দিবে, বাট এটা বইতে নাই। আর এটা অ্যাডমিশন টেস্টেও খুব বেশি আসে, বাট এটা এইচএসসি তো আসে না, আর এটা রাজুক কলেজে পড়াবেও না, বুঝছো? বা কোনো কলেজেই তেমন পড়াবে না। এটা হচ্ছে আগের সিলেবাসের আর কি। সো ইনক্লাইন্ড প্লেনের এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার থাকে, আমরা এবার চলে যাব। আচ্ছা, তোমার কি এটা তোলা হয়েছে? ইনক্লাইন্ড প্লেনের এটা যদি ক্লিয়ার থাকে, আমরা এবার চলে যাব আমাদের পরের ডিসকাশনে। সেটা হচ্ছে দেখো, দাঁড়াও একটু, সেটা হচ্ছে তোমার কানেক্টেড বডিজ। এগুলো কিছু কিন্তু বইয়ে নাই, বুঝছো? সো এগুলো একটু খেয়াল করে দেখবা, এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আর এগুলা তোমাকে দেখবা যদি এনডিসিতে ভর্তি হয় এনডিসিতে পড়াবে, বাট আর কোথাও এগুলো পড়ায় না। আচ্ছা, কানেক্টেড বডি হচ্ছে এরকম যে আমরা দুইটা অবজেক্ট, ধরো এটা হচ্ছে ক্যাপিটাল এম ম্যাস আর এটা হচ্ছে স্মল এম ম্যাস। এখন আমরা এই দুইটা অবজেক্টকে কি করলাম, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। এটা তোমার 9-10-এ ছিল হয়তো, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। ওরা দুইজন একটা সারফেসের উপর আছে। ওকে,
এখন তুমি যদি ওকে যে কোনো এক ডিরেকশনে টান দাও, ধরো এই অবজেক্টটাকে এখানে এফ ফোর্সে তুমি টানতেছো, তখন তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই যে টোটাল সিস্টেমটা, এটাকে বলা হয় একটা সিস্টেম, মানে আমরা যতটুক নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি সেটাকে বলা হয় একটা সিস্টেম। এই যে টোটাল সিস্টেমটা, তার অ্যাক্সেলারেশন কত? তুমি কি বলতে পারবা এটার অ্যাক্সেলারেশন কত? মানে ওরা দুইজনেই একই অ্যাক্সেলারেশনের সামনে আগাবে। এই অ্যাক্সেলারেশন এ সমান কত লেখা যায়? হ্যাঁ, এ ইকুয়ালস এফ এম প্লাস স্মল এম। বাট এটা আমরা শিখছি কিভাবে? আমরা জাস্ট এভাবে চিন্তা করি যে আচ্ছা আমার এখানে টোটাল ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর টোটাল ফোর্স হচ্ছে কি ক্যাপিটাল এফ। সো ওই বেসিসে আমরা এটা লিখে দিই। বাট আসলে এটা এত সিম্পলি আসে না, ঠিক আছে? এটার জন্য ডিটেলস একটা ডিসকাশন আছে, আমরা ওইটা দেখব। তুমি একটু এটা খাতায় তুলো, আর আমাকে একটু টাইম দাও, আমি একটু আসতেছি, ঠিক আছে? একটু দাঁড়াও। হ্যাঁ সামি, তুমি কি শুনতেছো? হ্যালো হ্যালো সামি, তুমি কি শুনতেছো এখন? হ্যালো হ্যালো হ্যাঁ সামি, হ্যালো। আচ্ছা দেখো, সো কানেক্টেড বডি এর জন্য আমরা এখন ডিটেলস থিওরি শিখব, যে এখানে আসলে কার উপর কতটুকু ফোর্স কাজ করে। দেখো, তোমাকে যদি বলা হয় আচ্ছা এই এম অবজেক্টের উপর কত ফোর্স কাজ করতেছে, তুমি কি বলবা যে তার উপর এফ ফোর্স পুরোটাই কাজ করতেছে? যদি কাজ করে তাহলে তো আমরা বলতে পারি যে এখানে যদি ওদের দুইজনের অ্যাক্সেলারেশনই এ হয়, তাহলে আমরা তো তাহলে এটা বলতে পারি যে ওর উপর তাহলে এফ সমান এম এ ফোর্স কাজ করতেছে। বাট এটা কি ট্রু? এফ সমান কি এম এ? না, এফ সমান কত? এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। আবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এই স্মল অবজেক্টের উপর কতটুকু ফোর্স কাজ করতেছে, সেটা কি ক্যাপিটাল এফ এর সমান হবে? না। সো এই পুরো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করব সেটা কি ডিভাইডেড হয়ে যায়, কিছু পোর্শন এইটার উপর কাজ করে, কিছু পোর্শন এটার উপর কাজ করে, মানে ডিভাইড হয়ে যায়। এখন এইটাই আমরা দেখব যে কিভাবে ডিভিশনটা হয়, থিওরিটা কি। সো এটা বোঝার আগে আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে টেনশন ফোর্স বা ওয়্যারের টেনশন ফোর্স কি। দেখো, ধরো এটা একটা ফিক্সড এন্ড, আর এই ফিক্সড এন্ডের সাথে আমরা একটা ওয়্যার কানেক্ট করে এটাকে এইদিকে ফোর্স দিচ্ছি এফ। এখন এই ওয়্যারটা কি মুভ করবে কোনো দিকে? এটা ফিক্সড এন্ড, ঠিক আছে? ধরো এটা একটা ওয়াল, তুমি যদি এখন একটা ওয়্যারকে এখানে লাগাই দেন এফ ফোর্স অ্যাপ্লাই করে টানো, এটা কি কোনো দিকে সরবে? এটা সরবে না। কারণ কি? কারণ এই যে ওয়ালটা, এই ওয়ালটা এই ওয়্যারের উপর ঠিক উল্টা দিকে কতটুকু ফোর্স দিচ্ছে? এফ। সো আসলে যেটা হচ্ছে যে এখানে এই ওয়্যারটার উপর এই একটা ওয়্যার, তার এইদিকে এফ ফোর্স কাজ করতেছে, আবার এইদিকেও এফ ফোর্স কাজ করতেছে ডিউ টু নিউটনস থার্ড ল। ওকে, এখন এই এর জন্য ওর উপর নিট রেজাল্টেন্ট ফোর্স কত? 0। দ্যাট মিনস এই ওয়্যারটা কোনো দিকে সরবে না, ওর কোনো মুভমেন্ট হবে না। ওকে, এটা বুঝলাম। বাট এই ওয়্যারটা কি একটু টেনশনে থাকবে না? মানে ওর ভিতরে একটা স্ট্রেচড অবস্থা কাজ করবে না? মানে ও একটু টানটান অবস্থায় থাকবে না? সো এই টানটান অবস্থাটাই হচ্ছে কি টেনশন ফোর্স। টেনশন ফোর্সের জন্য একটা ওয়্যার কোনো দিকে মুভ হয় না, বাট এই টেনশন ফোর্সটা তার ভিতরে প্রত্যেকটা জায়গায় কাজ করতে থাকে। এবং এই টেনশন ফোর্সটা কি বাই ডিরেকশনাল, এটা একই সাথে এদিকেও কাজ করে আবার এদিকেও কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে তোমাকে যদি বলা হয় যে একটা
ওয়্যারের উপর এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে আমরা বলবো যে এই ওয়্যারটার উপরেই টেনশন ফোর্স হচ্ছে এফ। ওকে, এই ওয়্যারটার উপর টেনশন ফোর্স হচ্ছে কত? এফ। বাট একটা ফ্রি ওয়্যার, মানে এই ওয়্যারটা ধরো কারোর সাথে কানেক্টেড না, অ্যাটাচড না, তুমি যদি তাকে এফ ফোর্স অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আমরা বলবো যে ওর মধ্যে টেনশন ফোর্স কত বলো তো? টেনশন ফোর্স 0, রাইট। সো এটাই হচ্ছে টেনশন ফোর্সের ডেফিনেশন, যে একটা ওয়্যারের উপর দুই দিকেই যদি একই ফোর্স কাজ করে তাহলে আমরা বলবো যে টেনশন ফোর্স হচ্ছে ওই ফোর্সটা। বাট আমরা একটু এটাও কনসিডার করব যে ধরো এটা একটা ওয়্যার, এটা একটা ওয়্যার বা রোপ। এই রোপটাতে আমি যদি এই দিকে 10 নিউটন ফোর্স দিই আর এই দিকে 10 নিউটন ফোর্স দিই, এই রোপটা কোনো দিকেই যাবে না, বাট ওর মধ্যে টেনশন কত হবে? 10 নিউটন। আচ্ছা, এবার আমরা একটু স্লাইটলি চেঞ্জ আনলাম, আমরা এইখানে 15 নিউটন দিলাম আর এখানে 10 নিউটন দিলাম, তখন আমার টেনশনটা কত হবে? আচ্ছা, আগে একটা জিনিস দেখো, এই রোপটার উপর নিট ফোর্স কত হবে? 5। দ্যাট মিনস এই রোপটা কোন দিকে মুভ করবে? রাইট সাইডে। ওকে, সো এখানে যেটা হচ্ছে আসলে এই 15 নিউটন ফোর্সটা দুইটা পোর্শনে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে কি 5। এই 10 নিউটন এই 10 নিউটন কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার সেই টেনশন, আর ওর উপর রেজাল্টেন্ট ফোর্স কত ক্রিয়েট হচ্ছে? 5 নিউটন। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো যে এটা কিভাবে আসে, মানে টেনশন ফোর্স কি আর রেজাল্টেন্ট ফোর্সটা কি? সো আমরা দুইটা ফোর্সের মধ্যে যেটা ছোট দেখব সেটাই হচ্ছে কি আমাদের রেজাল্টেন্ট ফোর্স, সরি টেনশন ফোর্স, আর দুইটা ওয়্যারের যে ডিফারেন্স সেটা কি আমাদের রেজাল্টেন্ট ফোর্স। ওকে, এটাই হচ্ছে আমাদের টেনশন রিলেটেড থিওরি। আমরা এখন খুব ইজি টেনশনের কিছু ইজি এক্সাম্পল দেখব। দেখো, ধরো এটা হচ্ছে আমাদের সিলিং। এই সিলিং থেকে আমরা একটা ওয়্যার বা একটা রোপ এভাবে ফেলে দিছি। সো জাস্ট ওকে যদি এভাবে রেখে দেই তাহলে কি ওর উপর কোনো টেনশন ফোর্স কাজ করবে? বলো তো। করবে হালকা, মানে আমরা এখানে রোপগুলোকে একদম ম্যাসলেস অ্যাজিউম করি, বাট যদি ওদের ম্যাস থাকে তাহলে তো অবভিয়াসলি করবে, ওদের এই যে নিজেদের একটা ওয়েট আছে না, বুঝছো এটা? বাট আমরা এই নিউটনিয়ান মেকানিক্সের সব ম্যাথেই রোপগুলোকে ম্যাসলেস, মানে একদম নেগলিজিবল ম্যাসের অ্যাজিউম করি। আচ্ছা, এখন এখানে যদি আমি একটা অবজেক্টকে ঝুলিয়ে দেই তাহলে অ্যাকচুয়ালি কি হয়? তখন যেটা হয়, এই অবজেক্টটা এই রোপটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে না, সেটা কতটুক? mg। তাহলে এই সিলিংটাও এই রোপের উপর ঠিক কতটুক ফোর্স অ্যাপ্লাই করবে? mg। তার মানে আমরা এই রোপের জন্য যদি ফোর্স ডায়াগ্রাম আঁকি, মানে ফোর্স ডায়াগ্রাম মানে হচ্ছে একটা অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করে। সো এই রোপটার উপর এই দিকে কাজ করতেছে কি mg, এটা m, আর এই দিকেও কাজ করতেছে কি ঠিক mg। বুঝছো এটা? তাহলে এখানে টেনশন ফোর্স কত? mg। সো আমরা এই জিনিসটাকে এভাবে কখনো চিন্তা না করে আমরা আর একটু সহজ করে চিন্তা করব। সেটা হচ্ছে আমরা ধরে নিব যেহেতু একটা রোপের সাথে একটা জিনিস আমি কানেক্ট করছি, অবভিয়াসলি এখানে একটা কি থাকবে? টেনশন ফোর্স থাকবে। সো আমরা এখানে একটা রোপ নিচ্ছি, যে কোনো একটা রোপ, অ্যান্ড এটার সাথে একটা অবজেক্টকে এভাবে কানেক্ট করতেছি। সো একটা রোপের সাথে একটা জিনিস কানেক্ট করলে অবভিয়াসলি তার উপর কি থাকবে? একটা, তার ভিতরে কি কাজ করবে? একটা টেনশন ফোর্স। সেই টেনশন ফোর্সটা তুমি এই অবজেক্টের পার্সপেক্টিভে চিন্তা করো তো, যে টেনশন ফোর্সটা কি উপরের দিকে কাজ করবে না নিচের দিকে কাজ করবে? এখন এই দুই দিকে এইটা হচ্ছে কি রোপের ভিতরে, বাট আমরা যদি ধরো এই অবজেক্টটার পার্সপেক্টিভে চিন্তা করি, আমরা চিন্তা করতেছি যে এই অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করে। সো এই অবজেক্টের উপর একটা ফোর্স হচ্ছে এই টেনশন ফোর্স, যেটা কাজ করে উপরের দিকে, আরেকটা ফোর্স হচ্ছে নিচের দিকে, যেটা কাজ করে নিচের দিকে, হুইচ ইজ
এম ইন্টু জি। তোমাকে এটা বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, এখন এই অবজেক্টটা আমরা দেখতেছি, আচ্ছা এই অবজেক্টটা কোনো দিকে মুভ করতেছে না, এটা না উপরে উঠতেছে বা নিচে নামতেছে, তাহলে আমরা কি বলতে পারি এই অবজেক্টের উপর যে দুইটা ফোর্স তাদের রেজাল্টেন্ট কত? জিরো। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে টি ইজ মাইনাস এম জি ইজ ইকুয়াল টু জিরো, অর উই ক্যান রাইট টি ইজ ইকুয়াল টু এম জি। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল দেখব। ধরো একটা গাছে একটা রোপ লাগানো আছে, একটা গাছের একটা ব্রাঞ্চে আমরা রোপ লাগাইছি একটা। সো এটা একটা রোপ, এই রোপটা ধরে একটা মাঙ্কি উপরের দিকে উঠতে চাচ্ছে, এই রোপটা ধরে একটা মাঙ্কি উপরের দিকে উঠতে চাচ্ছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর এই মাঙ্কিটার ম্যাস হচ্ছে এম। আমরা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার না লিখে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি। আমরা নর্মালি একটা মাঙ্কিতে এমনি ঝুলে থাকতে পারবে, তখন টেনশনটা কি হয়, জাস্ট এম জি এর সমান হয়, রাইট? বুঝছো? হ্যালো? বাট এখন তুমি যদি বা ধরো এইখানে একটা এই যে মাঙ্কি, এই মাঙ্কিটা যদি এখন উপরের দিকে উঠা স্টার্ট করে একটা অ্যাক্সেলারেশনে, তাহলে হ্যালো শুনতেছো? তাহলে এইখানে এই রোপের টেনশনটা একটু বেড়ে যাওয়ার কথা না? তুমি চিন্তা করো যে একটা মাঙ্কি যদি এইখান থেকে উপরে উঠা স্টার্ট করে, সে কি করবে, হাত দিয়ে জোরে জোরে এই রোপটাকে বেয়ে বেয়ে উঠবে, মানে রোপের উপর অনেক জোরে প্রেশার ক্রিয়েট করবে, আর ও আস্তে আস্তে কি হবে, উপরে উঠবে। সো রোপটা আরো টান টান হবে না? আর আমরা এভাবেও চিন্তা করতে পারি, দেখো একটা অবজেক্ট আসলে কেন উপরে উঠে, তার উপরে ওঠার কারণ হচ্ছে যে সে তার হাত দিয়ে এই রোপটার উপর এদিকে একটা ফোর্স দেয়, এখন সে এই ফোর্স দিয়ে কী করতে চায়, এই সিলিংটাকে নিচে নামাইতে চায়। বাট সিলিংটা কি অনেক রিজিড, সিলিংটা অন্যান্য অবজেক্টের সাথেও কানেক্টেড বা ম্যাস বেশি, এর জন্য কি এইটা নিচে নামতে পারে না। বাট নিউটনস থার্ড ল কী করে, এই মাঙ্কিটার উপর সেম ফোর্স অ্যাপ্লাই করে, এর জন্য এই মাঙ্কিটা কি আস্তে আস্তে উপরে ওঠা স্টার্ট করে। বুঝছো? এটা ক্লিয়ার তোমার কাছে? আচ্ছা, আমি আবার বলতেছি, আমরা এই রোপটা দিয়ে সিলিংটার উপরে যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি, বাট এই সিলিংটা কি রিজিড, এটা কি নিচের দিকে নামবে না, তাই তো? আমরা যদি সিলিংয়ের সাথে একটা দড়ি ঝুলে সিলিং ধরে অনেক জোরে টান দিই, সিলিংটা কি নিচে নামবে না। বাট এই সিলিংটা নিউটনস থার্ড ল অনুযায়ী সেম ফোর্সটাই আমার উপর অ্যাপ্লাই করবে না, বা এই রোপের উপর অ্যাপ্লাই করবে না, মানে রোপের মধ্য দিয়ে আমার উপর অ্যাপ্লাই করবে, রাইট? অ্যান্ড ওই ফোর্সের জন্য আমি কি আস্তে আস্তে উপরে উঠে আসবো না? এভাবেই তো একটা রোপ বেয়ে মানে কোনো একটা জিনিস উপরে উঠে, বুঝতে পারছো? এখন ক্লিয়ার এটা? তার মানে এইখানে আমরা বলতে পারি যে এখন উপরের দিকে যদি আমার রোপের টেনশন টি হয়, আর এই মাঙ্কিটা নিজের ম্যাস কি ওয়েট কি নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই একটা মাঙ্কি, এটা ধরো আমি একটা বক্স দিয়ে আঁকলাম, এই মাঙ্কিটার উপর উপরের দিকে ফোর্স কাজ করতেছে টি, আর নিচের দিকে ফোর্স কাজ করতেছে এমজি। তুমি কি ওদের রেজাল্টেন্ট জিরো দেখতেছো এবার, নাকি নিট একটা ফোর্স দেখতে পাচ্ছ? মানে এই মাঙ্কিটা কি এখানে স্টেশনারি অবস্থায় আছে নাকি মুভ করতেছে? সেই ফোর্সটা কত বলো তো? এই যে এটা না, মানে এই মাঙ্কিটা এখন উপরের দিকে এম এ নিট ফোর্স গেইন করতেছে। মানে এখানে আমরা একটু ভালোভাবে চিন্তা করব
যে আমরা এখানে কি কি এফোর্ট বা কি কি কাজ করতেছি। আমরা একটা কাজ করতেছি যে আমরা ওয়্যার দিয়ে টি ফোর্স উপরে ক্রিয়েট করতেছি আর নিচের দিকে আমাদের এমজি ফোর্স কাজ করতেছি। আর এই দুইটা রেজাল্ট হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতেছি যে এই মাঙ্কিটা উপরের দিকে এম এ ফোর্স গেইন করতেছে, রাইট? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, টি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। ওকে, অ্যান্ড ফাইনালি এখান থেকে আমি কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু এম জি প্লাস এম এ। এবার দেখো তো আমাদের টেনশনটা একটু বেড়ে গেছে না? সো আমরা যদি উপরের দিকে ওঠা স্টার্ট করি, রোপের টেনশন কি অটোমেটিক্যালি বেড়ে যাবে, বুঝছো? একটা রোপ কিন্তু অলওয়েজ যে এমজি টেনশনে ক্রিয়েট হয় তা না। যদি জাস্ট ধরো তুমি একটা রোপ ধরে ঝুলে থাকো, ওই রোপে টেনশন টি ইকুয়ালস এমজি। যদি তুমি উপরে ওঠা স্টার্ট করো এ অ্যাক্সেলারেশনে, তাহলে কি এম এ। আবার তুমি যদি ধরো ইউনিফর্ম ভেলোসিটিতে ওঠা শুরু করো, তখন কিন্তু আবার টেনশনটা জাস্ট এমজি হবে। মানে ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, এম এ জিরো হয়ে যাবে, রাইট? অ্যাক্সেলারেশন জিরো, এইটাই। এখন ক্লিয়ার এটা? আচ্ছা তুমি বলো তো, এই মাঙ্কিটা যদি দড়ি বেয়ে বেয়ে বা এই রোপটা বেয়ে বেয়ে নিচে নামতো, তখন আমরা কি লিখতাম? তখন এই এম এর ডিরেকশনটা কোন দিকে হতো? নিচের দিকে। আর আমরা এখান থেকে কি লিখতে পারি ম্যাথমেটিক্যালি, বলো তো এখানে কি লেখা যায়? এখানে কি লিখতে পারি এই দুইটা থেকে? এম জি মাইনাস টি ইকুয়ালস কত? এম এ, রাইট? তাই না? তুমি কি বুঝছো এটা? তাহলে এখান থেকে টি সমান কত লিখতে পারবো? এম জি মাইনাস এ। সো একটা মাঙ্কি যদি নিচের দিকে নামা স্টার্ট করে, তখন কিন্তু রোপের ভিতরে টেনশনটা একটু কম হয়, মানে রোপের উপর চাপটা একটু কম পড়ে। ক্লিয়ার এটা? এখন আমরা লিফটেডটা দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। সেম লিফট, ধরো সো এবার আমরা যদি লিফটেডটা করি, দেখো একটা লিফটের মোশনেও তুমি আগে এটা করে আসছো, বাট অত ডিটেলসে দেখো নাই। ধরো এটা একটা লিফট, ওকে? এই লিফটের ভিতরে তুমি দাঁড়ানো। আচ্ছা, মানুষের ওয়েট অ্যাকচুয়ালি কি? ওয়েট অ্যাকচুয়ালি একটা রিলেটিভ আইডিয়া। এটা মানে এই না আমরা যে আগে পড়তাম ওয়েট মানে হচ্ছে আর্থ আমাকে যতটুক জোরে টানে, মোটেও এরকম না। ওয়েট মানে হচ্ছে আমরা আমাদের উপর ফ্লোর বা একটা সারফেস যতটুকু রিয়াকশন ফোর্স প্রোভাইড করে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোরস রিয়াকশন ফোর্স। অথবা এটাও বলতে পারো যে আমরা ফ্লোরের উপর যতটুকু ফোর্স অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইড ফোর্স অন আ ফ্লোর, নিউটনস থার্ড ল। ওকে, সো পুরো জিনিসটাই হচ্ছে আমার কাছে এরকম যে ফ্লোর আমাকে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে, আমরা সেই জিনিসটাকেই বলবো কি ওয়েট। ফ্লোর যদি আমার উপর জিরো ফোর্স অ্যাপ্লাই করে, আমার কাছে নিজেকে কত কি মনে হবে? ওয়েটলেস। আবার ফ্লোর যদি আমার উপর অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে থাকে, তাহলে আমার নিজেকে কি মনে হবে? অনেক হেভি মনে হবে। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে এই লিফটটা যদি উপরের দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করতে থাকে, এই লিফটটা যদি উপরের দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করতে থাকে, আর এই লিফটের ভিতরে এটা ধরো তুমি, এখন তুমি তোমার ওয়েট ক্যালকুলেট করতে চাও, তাহলে তুমি তোমার ওয়েট ক্যালকুলেটের জন্য তুমি দেখলা, আচ্ছা এই হচ্ছে আমি, আমার উপর দুইটা ফোর্স কাজ করতেছে। কি কি ফোর্স বলো তো? তুমি জানো না যে লিফট মুভ করতেছে, না না এমএ না। তুমি জাস্ট চিন্তা করো, তুমি একটা ফ্লোরের উপর দাঁড়ানো, তুমি আর কিচ্ছু জানো না আউটসাইড সম্পর্কে,
তুমি চিন্তা করতেছো আচ্ছা আমার উপর কি কি ফোর্স কাজ করতেছে। একটা ফোর্স কাজ করতেছে এই ফ্লোর দিয়ে রিয়াকশন, আর আরেকটা ফোর্স কাজ করতেছে এম জি, রাইট? এখন তুমি একটু চিন্তা করে দেখো, আচ্ছা সরি এম জি না, একটু ভুল বলছি, এটা তো আমি নিজের পার্সপেক্টিভে চিন্তা করবো, রাইট? আমরা একটু ভুল বলছি, মানে তুমি ফ্লোরে দাঁড়ানো অবস্থায় জানো না যে তোমার ওয়েট কত, তুমি সেটাই মেজার করতে চাচ্ছ। সো তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমার ওয়েট মনে হয় এম জি প্রাইম, মানে জি একটু চেঞ্জ হয়ে যায়, এটা এইটুক কমন সেন্স তোমার আছে। সো তুমি বললা আচ্ছা আমার ওয়েটটা হয়তো এম জি প্রাইম, এম জি না, আমার একটু বেশি মনে হচ্ছে নিজের ওয়েট, বা একটু কম মনে হচ্ছে, সেটাই হচ্ছে এম জি প্রাইম। আচ্ছা এই দুইটার রেজাল্টেন্ট তোমার কাছে কি মনে হচ্ছে? যেহেতু তুমি বাইরে কিছু দেখতে পাচ্ছ না, সো তুমি জানো না যে লিফট একটা মুভ করতেছে। তুমি যদি একটা বক্সের ভিতরে থাকো আর সেই বক্সটা যদি মুভিং থাকে, তুমি কি বুঝতে পারবা যে বক্সটা মুভ করতেছে? না, কারণ তুমি বাইরের কিছু দেখতে পাচ্ছ না। যদিও রিয়েল লাইফে আমরা বুঝি, সাউন্ড শুনে অথবা আশেপাশে দেখে বুঝতে পারি যে এটা। সো এখানে তোমার কাছে মনে হবে যে আচ্ছা আমার উপর তো নিট ফোর্স জিরো, এই আর এম জি প্রাইম আমাকে এই ফ্লোরের উপরে, মানে এই ফ্লোরটার উপরেই আমাকে কি ব্যালেন্স করে রাখছে। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? আর মাইনাস এম জি প্রাইম ইজ ইকুয়াল টু জিরো। এটা কি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইনসাইড দ্য লিফট, মানে এটা হচ্ছে ইনসাইড দ্য লিফট, লিফটের ভিতরে তুমি আসো, তুমি এটা ক্যালকুলেট করলা যে আচ্ছা আর মাইনাস এম জি প্রাইম হচ্ছে জিরো। সো এখান থেকে আমি কি বলতে পারি? আর ইজ ইকুয়াল টু এম জি প্রাইম, রাইট? এটুকু বুঝছো? ওকে, সো এর জন্যই দেখো আমার কাছে ওয়েটটা কি মনে হবে, যে ফ্লোর আমার উপর যে রিয়াকশনটা দিচ্ছে আসলে ওইটাই হচ্ছে আমার ওয়েট, মানে এটাই কি আমার ওয়েট বা অ্যাপারেন্ট ওয়েট লিফটের মধ্যে। এখন তুমি তো লিফটের মধ্যে, তুমি অনেক, মানে তোমার অনেক কিছু দেখার স্কোপ নাই। সো তুমি কি করলা, তোমার একটা ফ্রেন্ড ও ধরো বাইরে দাঁড়ায় ছিল গ্রাউন্ডে, ওকে বললা আচ্ছা দেখতো আমার উপর কি কি ফোর্স কাজ করতেছে আর আমি আমার রেজাল্টেন্ট কি হচ্ছে। এখন ও বাইরে বসে কি দেখবে? ও দেখবে আচ্ছা লিফটের ফ্লোর তোমার উপর আর ফোর্স অ্যাপ্লাই করতেছে, রাইট? আর ও তোমার উপর আর্থের ফোর্স কত দেখবে? ও কি আর এই এমজি দেখবে? না, ও দেখবে যে আর্থ তোমাকে জাস্ট সিম্পলি এমজি ফোর্সে টানতেছে। যদি ধরো ও ফোর্সটা দেখতে পাইতো, ও দেখবে যে আর্থ তোকে এমজি ফোর্সে টানতেছে। অ্যান্ড ও এইটাও দেখবে যে তুমি আসলে এক জায়গায় স্টেশনারি নেই, তুমি কি লিফটের সাথে সাথে উপরে উঠতেছো। কত ফোর্সে? এম এ, মানে তোমার অ্যাক্সেলারেশন কি, ভিজিবল অ্যাক্সেলারেশনটা কত এখানে? এ। ওকে, ও কি কোনো কিছু ভুল অবজার্ভ করলো এখানে? না, ওরটাও কারেক্ট না, ওরটাও 100% কারেক্ট। তাহলে ও বলবে আচ্ছা আমি তো দেখতেছি যে তোর উপর আর ফোর্স কাজ করতেছে আর আর্থ তোকে নিচের দিকে এমজি ফোর্সে কাজ করতেছে, আর এই দুটো রেজাল্টেন্ট হিসেবে তুই উপরের দিকে এম এ ফোর্সে উপরে উঠতেছিস। সো এখান থেকে আমি লিখতে পারি না যে আর সমান এম জি প্লাস এ, বুঝছো? তাহলে এই আর এই আর কি ডেফিনেটলি একই। তাহলে আমরা কি লিখতে পারি? এম জি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ। এর জন্যই আমরা যখন একটা লিফটে উঠি আমাদের কাছে এরকম একটা ওয়েট ফিল হয়, মানে ওই যে আমি এটা 9 10 তো 8-এ তারপর 9 10 তো পড়ছো তাই না, যে একটা লিফট যদি উপরে উঠে তোমার কাছে ওয়েটটা মনে হবে কি একটু বেশি, মানে ওইখানে জিটা কি বেশি কাজ করে। তুমি যদি এখানে একটা অবজেক্টকে ছেড়ে দাও তার গ্রাউন্ডে, সে তাড়াতাড়ি পড়ে যাবে, কারণ ওইখানে জি এর ইফেক্টিভ ভ্যালুটা কি হয়ে যায়? বেশি। এখন এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার না যে কেন প্লাস হয়? দেখো 9 10-এ কিন্তু এই এক্সপ্লেনেশনটা অনেক বাজেভাবে ছিল, যে জি কেন প্লাস হচ্ছে বুঝাই যায় তোমার। বা অনেকে ওই যে মোশন দিয়ে এটা প্রুফ করতো যে আচ্ছা বাইরে থেকে আমি দেখতেছি লিফটও একটু উপরে উঠে যাচ্ছে, দেখা যায় যে একটা অবজেক্টকে যদি আমি ছেড়ে দেই লিফটটাও একটু উপরে উঠে আসে, অ্যান্ড দ্যাটস ওয়াই দেখা যায় ও তাড়াতাড়ি গ্রাউন্ডে পড়ে যায়।
সো জি এর ভ্যালুটা একটু বেড়ে যায়। বাট আমরা এখন ফোর্স দিয়ে খুব সুন্দরভাবে এটা আরও সুন্দর এক্সপ্লেনেশন দিতে পারবো। ওকে, এটা ক্লিয়ার তোমার কাছে এখন? এটা হচ্ছে আউটসাইড দ্য লিফট। ফিজিক্সে সব কিছুই আসলে রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে। তুমি কোন রেফারেন্স ফ্রেম, একটা হচ্ছে এই যে লিফটের ভিতরের রেফারেন্স ফ্রেম, আর একটা হচ্ছে এই যে আউটসাইড দ্য লিফট একটা রেফারেন্স ফ্রেম, মানে গ্রাউন্ড। মানে সব কিছুই রিলেটিভ আসলে। আমার লিফটটা যদি নিচের দিকে নামতো, তাহলে আমার নিচের দিকে তোমার মানে আমরা সব কিছু এখন বাইরে থেকেই ক্যালকুলেট করতেছি। নিচের দিকে mg কাজ করতেছে, উপরের দিকে আর কাজ করতেছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্টেন্ট আমি দেখতেছি যে এই আমি নিচের দিকে ma ফোর্সে নামতেছি। তাহলে আমি কি বলতে পারি যে mg মাইনাস আর ইজ ইকুয়াল টু ma, আর আর সমান কত? mg মাইনাস এ। আর আমরা জানি একটা ফ্লোর আমার উপর যতটুক ফোর্স দেয়, আমি ওই ফ্লোরটার উপর ঠিক ততটুকুই ফোর্স দেয়, আর সেটাই কি আমার ওয়েট। সো আমার ওয়েটটা কি একটু কম মনে হয়। আর আমি যদি এখন এই লিফটটা যদি কেবল ছিঁড়ে পড়ে যায়, এটা যদি জাস্ট ফ্রি ফল করতে থাকে, তাহলে আমি ডাব্লু সমান কত দেখব? 0। দ্যাট মিনস আমরা দেখবো যে আমরা লিফটের ভিতরে ভাসতেছি। ওকে, বাট আসলে কিন্তু লিফটের সাথে সাথেই পড়তেছি। তুমি ইউটিউবে 0G প্লেন লিখে সার্চ দিও। তুমি ইউটিউবে এই যে লিখতেছি, ধরো 0G, সরি এরকম না, এটা হচ্ছে 0G, মানে ওই প্লেনটা কি করে অনেক উপরে উঠায় দেন জাস্ট ছেড়ে দেয়। আমি তোমাকে দাঁড়াও এখানে লিঙ্কটা দিয়ে দিই। তুমি কি দেখতেছো? এই যে ফার্স্ট যে এই যে সেকেন্ড যে ইয়াটা, এটা হচ্ছে আর্থের ভিতরেই তুমি যদি একটা এরকম একটা ফিলিং চাও যে ফ্রি মানে ভাসতেছো রকেটের মধ্যে যেরকম হয়, সেটা তুমি দেখতে পারবে। এই যে এখানে আমি একটু টেনে দেখাই যে একটা এই প্লেনটা হচ্ছে কি অনেক উপরে গিয়ে ইঞ্জিন অফ করে দেয়, সো সবাই এই যে এরকম ভাষা স্টার্ট করে। বুঝতে পারছো? মনে হয় যে স্পেসে গেছে আর কি। ক্লিয়ার এটা এখন? বুঝছো? সো এটা একটু তুমি দেখে নিও। সো 0G প্লেনে হচ্ছে আমাদের এই রিজনে, মানে একটা প্লেন অনেক উপরে গিয়ে জাস্ট এটাকে ইঞ্জিন অফ করে দিয়ে দেয়, ওই প্লেনটা ফ্রি ফল করতে থাকে। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে একটা মানে ওয়েটলেস ফিল করার একটা ওয়ে। বুঝছো? তোমার কি এটা ক্লিয়ার এখন? হ্যালো হ্যালো, হ্যাঁ সামি, তোমার সাউন্ড আসতেছে না। হ্যালো, হ্যাঁ সামি, এখন কথা বলো তো একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার পারতেছি। ওকে, সো এর জন্য আমরা তোমার ওয়েটলেস ফিল করি বা হেভি ফিল করি, এটাই। এখন আমরা কানেক্টেড বডিতে ফেরত আসি। কানেক্টেড বডির জন্য আমরা দেখছি যে ওয়্যারের টেনশন নিয়ে কাজ করতে হয়। সো এইখানে আমরা ওই যে আগের সেই দুইটা অবজেক্টে চলে আসি। কানেক্টেড বডিজ, ধরো তোমার কাছে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এম আর আরেকটা হচ্ছে স্মল এম। এটা একটু নিচে হবে। একটু এটাকে নিচে নামো। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা এই দুইটা অবজেক্টকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম বা একটা রোপ দিয়ে কানেক্ট করলাম এরকম। আমরা এখন কি করতেছি, আমরা এই বড় অবজেক্টটার উপর ক্যাপিটাল এফ ফোর্স অ্যাপ্লাই করতেছি।
সো যখনই একটা কানেক্টেড বডি এর প্রবলেম আমরা ফেস করব, তখন আমরা প্রত্যেকটা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিব। এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে আমাদের যতগুলো বডি থাকবে, যতগুলো অবজেক্ট থাকবে, তাদের উপর কি কি ফোর্স কাজ করতেছে সেইটার একটা ডায়াগ্রাম আঁকবো। আমরা এই যে ফার্স্ট অবজেক্টটার জন্য আঁকবো ফ্রি বডি ডায়াগ্রাম। সেই ফার্স্ট অবজেক্টটার উপর দেখো কি কি ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এই ডিরেকশনে এফ, আর কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? এমজি, দেন দাঁড়াও আমরা এইখানে ওয়েট, হ্যাঁ এমজিটা আসলে ক্যান্সেল আউট হয়ে যায়, তারপর এঁকে নেওয়া ভালো, এটা আঁকলে তুমি পরে একটা বেনিফিট পাবা। আমরা এই নিচের দিকে ধরলাম যে ও নিচের দিকে ওয়েট কাজ করে, উইচ ইজ এমজি। তারপর এই ডিরেকশনে এফ কাজ করে, এফ। তারপর আরও দুইটা ফোর্স আছে, কি কি বলো তো? হ্যাঁ, টেনশন ফোর্সটা কোন দিকে বলো তো? গুড, মানে টেনশন ফোর্সটা কি এই অবজেক্টটার জন্য একটা অবস্ট্যাকল, তাই না? টেনশন ফোর্সটা কি ওরা ধরে রাখতেছে। সো এই দিকে কাজ করবে কি ক্যাপিটাল টি। আর এখানে আরও একটা ফোর্স আছে, তো যেহেতু আমরা এমজি লিখছি তাহলে আমাদের অবশ্যই এটাও লেখা উচিত যে ফ্লোর আমার উপর একটা ফোর্স দিচ্ছে। আসলে এই আর অ্যান্ড এমজি ইকুয়াল দেখে এই দুটা কি কাট হয়ে যায়, রাইট? আমরা সিম্পলিসিটির জন্য জাস্ট এই দুইটা ফোর্স দিয়ে লিখতে পারি, তুমি যদি লেখো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা ধরলাম এইভাবে ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমার এই পুরো সিস্টেমটা, এই যে এম অবজেক্ট আর এটার সাথে কানেক্টেড স্মল এম অবজেক্ট, ওরা লেফট সাইডে, আমি তো হালকা একটু অ্যাজিউম করতেই পারি যে এই পুরো জিনিসটা লেফট সাইডে একটা অ্যাক্সেলারেশন পাবে, সেটা কত? এ। আর দুইজনেরই অ্যাক্সেলারেশন অবভিয়াসলি সেম হবে, কারণ আলাদা আলাদা হওয়াটা পসিবল না। তাহলে দেখা যাবে একজন বেশি সামনে আগে গেছে আর একজন পিছিয়ে পড়ে গেছে, এটা তো হয় না। পুরো জিনিসটাকে একসাথে মুভ হয়, তাই না? সো এখানে তাহলে তুমি চিন্তা করো তো যে এই অবজেক্টটার, এই ফার্স্ট অবজেক্টটার, মানে এই ফার্স্ট অবজেক্টটার রেজাল্টেন্ট সিনারিওটা কি? মানে তুমি ওকে কি দেখতেছো, কি হিসেবে নিট ফোর্স কত কাজ করতেছে ওর উপর বলো তো? না না, ওইটা না, মানে আমি বলতেছি এই দুইটা ফোর্সের জন্য তুমি ওকে কোন দিকে কত ফোর্সে মুভ হতে দেখতেছো? লেফট দিকে, ওইটাই ওইটাই কি এম এ না? ওইটাকেই তো আমরা এম এ বলতেছি, রাইট? আমরা এই যে, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা মানে অলওয়েজ এই কজগুলোকে এক সাইডে লিখবা, ইফেক্টটাকে আরেক পাশে লিখবা। ওকে, সো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে আমার এফ মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। ওকে, একটু ক্লিয়ার? এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এবার সেকেন্ড অবজেক্টটার জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। সেকেন্ড অবজেক্টটা এখানে, এই অবজেক্টটার উপর আমার দুইটা ফোর্স, কয়টা ফোর্স কাজ করতেছে? রিয়েল মানে ইন রিয়েল কয়টা কাজ করতেছে বলো তো? কি কি? না না, তিনটা। একটা হচ্ছে এই ডিরেকশনে, একটা হচ্ছে এই ডিরেকশনে which is টি, ওর উপর টিটা কি এদিকে কাজ করতেছে না? তারপর ওর ওয়েট কাজ করতেছে কোন দিকে? আর ওর উপর সারফেসের রিয়াকশন কাজ করতেছে কোন দিকে? এই আর অ্যান্ড এমজি কি হয়ে যায়? তাহলে ওর উপর জাস্ট কোন ফোর্সটা কাজ করতেছে? ক্যাপিটাল টি। এই এফ ফোর্স তো ওর উপর কাজ করতেছে না ডিরেক্টলি, আমরা দেখব যে ডিরেক্টলি কে কে কাজ করতেছে, ঠিক আছে? সো এখানে
আমাকে তাহলে বললো যে ওর উপর টি ফোর্স কাজ করতেছে, আর এইটার রেজাল্টেন্ট, অ্যাজ আ রেজাল্টেন্ট তুমি কি দেখতেছো, যে স্মল এম অবজেক্টটা এম এ দেখতেছি, রাইট? সো আমরা লিখতে পারি ফর দ্য সেকেন্ড অবজেক্ট টি ইজ ইকুয়াল টু এম এ, ইকুয়েশন নাম্বার 2। এখন তুমি একটা কাজ করো, 1 আর 2 যদি সাম করে দাও তাহলে তুমি কি দেখবা, যে এফ মাইনাস টি প্লাস টি 0 ইজ ইকুয়াল টু এম এ প্লাস স্মল এম এ। এখন দেখো তো তুমি সেই আগের জিনিসটা পাইছো কিনা, যেটা তুমি প্রথমেই ইয়া দিয়ে বলছিলে কমন সেন্স খাটায়, এটাই। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা হোয়াট ইজ দ্য টেনশন ফোর্স ইন দিস ওয়্যার, সেটা বের করতে পারবো না। কিভাবে? আমরা এখান থেকে এ বের করব, এ হচ্ছে এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, অ্যান্ড দেন এই একে এইখানে বসাবো, তাহলে আমরা পাবো টি ইজ ইকুয়াল টু এম টাইমস ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এগুলো কিন্তু ফর্মুলা হিসেবে আমরা মুখস্থ করবো না, আমরা জাস্ট আইডিয়াগুলো নিচ্ছি। আমরা যখন ম্যাথ করব এই একই প্রসেসে ম্যাথ করতে হবে, বুঝতে পারছো এটা? আচ্ছা, এবার তোমার কাছে আমার কোশ্চেন, আচ্ছা বলো তো যে এখানে এই ক্যাপিটাল এম ম্যাসের উপর কত ফোর্স কাজ করতেছে, মানে অ্যাকচুয়ালি কত ফোর্স কাজ করতেছে, সেটা কি এম এ, রাইট? আর এ তো আমরা বের করে রাখছি, সো এ হচ্ছে এফ বাই এম প্লাস স্মল এম। জিনিসটাকে এভাবে লেখা যায় এফ ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এই অ্যামাউন্ট ফোর্স কাজ করতেছে কার দিকে, কার উপর, এটার উপর। আর এটা হচ্ছে কি আসলে ওই এফ মাইনাস টি, তাই তো? আর এই ছোট অবজেক্টটার উপর কতটুকু ফোর্স কাজ করতেছে, স্মল এম এ, স্মল এম ইন্টু এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, উইচ ইজ এফ ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আর এটা হচ্ছে আসলে জাস্ট ওই টি, তাই তো? সো এই যে মাঝখানে আমরা যেভাবে লিখছি, এইটা দেখে তুমি কি বুঝতেছো যে আসলে ফোর্সটা কিভাবে ডিভাইড হয়? ম্যাস অনুযায়ী, তাই না? মানে ম্যাসের প্রপোর্শন অনুযায়ী, যার ম্যাস বেশি তার উপর ফোর্স বেশি, যার ম্যাস কম তার উপর ফোর্স কম, এটাই। আর দুইজনের উপর আলাদা আলাদা ফোর্স কাজ করে, একই ফোর্স না, বাট দুইজনের কোন জিনিসটা সেম, অ্যাক্সেলারেশন। ক্লিয়ার সব কিছু? ওকে, তোমার কি তারা আছে, মানে 5:30টার দিকে কোনো কোচিং আছে? আচ্ছা, সো আমরা কিন্তু একটু 10 মিনিট বেশি পড়বো, একটু ওয়েট করে দাও। কানেক্টেড বডি এর সবচেয়ে সুন্দর যে এক্সাম্পল সেটা হচ্ছে পুলি। তোমাকে আমি হয়তো পুলি 9-10 একটু দেখাইছিলাম, আমার যতদূর মনে পড়ে। আমরা ওইটা এখন এই কলেজে ওইটার অনেক ম্যাথ আসে, ওগুলো দেখবো। তুমি বাসায় একটা কানেক্টেড বডি এর প্রবলেম একটু ট্রাই করবা, আমি তোমাকে এখানে দেখে দিচ্ছি। হচ্ছে টাস্ক 2, আমাদের আগেরটা ছিল টাস্ক, আচ্ছা এটা টাস্ক 1। এটা একটা সারফেস, এই সারফেসটার উপর আমরা 3টা ম্যাস রাখছি, ক্যাপিটাল M1, একটা হচ্ছে M2, আর আরেকটা হচ্ছে M3, 3 সাইজের। আর এখানে তুমি 2টা রোপ কানেক্ট করছো, আচ্ছা এটাও আমি করে দিই, ঠিক আছে? 2টা রোপ কানেক্ট করছো, এটা একটা আর এটা একটা, আমরা 2টাকে আলাদা কালার দিই। এখন তুমি এই পুরো সিস্টেমটাকে, মানে পুরো এই যে কানেকশনটা, এই পুরাটাকে এই দিক দিয়ে এই দিকে আরও একটা রোপ তুমি কানেক্ট করছো, ঠিক আছে? সো এখানে আমার কয়টা রোপ টোটাল? 3টা। আমরা এই রোপটা দিয়ে ওর উপর এফ ফোর্স অ্যাপ্লাই করতেছি এই পুরো কানেক্টেড বডিতে।
আমার এখানে বের করতে হবে হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন অফ অল অফ দেম, দেন হোয়াট ইজ দি ফোর্স অন দি ফার্স্ট অবজেক্ট, নিট ফোর্স অন দি ফার্স্ট অবজেক্ট, what is the need force on the second object, what is the need force on the third object, what is the এটা ধরো আমাদের ওয়্যার নাম্বার 1, what is the tension in the first wire, what is the tension in the second wire, what is the tension in the second wire, আর ফার্স্ট ওয়্যারের টেনশন কত এটা তো আমরা জানি তাই না, সরি ফার্স্ট না, এই যে এইটা এখানে এফ কাজ করতেছে না, জাস্ট মানে এই ওয়্যারটা দিয়ে আমরা কত টেনশন ক্রিয়েট করতেছি এখানে এফ, তাই তো। সো আমাদের এখানে T1 আর T2 জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা এইটার জন্য যে অ্যানালাইসিসটা করব, অ্যানালাইসিসটা কী হবে, এক একটা অবজেক্টের জন্য আলাদা আলাদা। আমরা সবার আগে M1 অবজেক্টের উপর অ্যানালাইজ করি। দেখো তো এই M1 অবজেক্টের উপর কী কী ফোর্স কাজ করতেছে, আমরা আর অ্যান্ড এমজিটা বাদ দিয়ে বলবো, ঠিক আছে? তুমি বলো তো এখানে কী কী ফোর্স কাজ করতেছে? এফ আর টেনশন কোন দিকে? রাইট সাইডে, তাই তো, এদিকে। অ্যান্ড হোয়াট ইজ দি রেজাল্টেন্ট? আমরা ধরলাম এই পুরো সিস্টেমটা M1A, গুড, M1A। সো এটাকে কি লেখা যায়, মানে আমরা এখন থেকে আর এত ড্রয়িংও করব না। কার উপর? এই ফার্স্ট অবজেক্টের উপর। T2 তো এইখানে, তাই না? আমরা তো ফ্রি বডি ডায়াগ্রাম কাজ করতেছে মানে অনেক ইনডাইরেক্টলি T2 এই T1-কে ইনফ্লুয়েন্স করতেছে, বুঝতে পারছো, ওইভাবে। বাট ডিরেক্টলি আমার তো T2 ওর উপর না, তাই না? ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে প্রত্যেকটা বডির জন্য আলাদা আলাদাভাবে আঁকতে হবে। ওকে, সো এখান থেকে আমি কি লিখতে পারি, F মাইনাস ইকুয়াল টু M1। আচ্ছা, একটু হ্যাং করছে আমার কম্পিউটার, একটু ওয়েট করে দেবে। হ্যাঁ, এখন ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এবার তুমি সেকেন্ড অবজেক্টটার জন্য বলো তো যে ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে। হ্যাঁ, সো এদিকে হচ্ছে T1 আর এদিকে হচ্ছে কি T2। এই দুইটা রেজাল্টেন্ট কি? হ্যাঁ, আর সেটা কি T1 মাইনাস T2 না? আর থার্ড অবজেক্টের উপর কি কি ফোর্স বলো? T2 কোন দিকে? লেফট সাইডে, এদিকে T2। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, যে T2 ইজ ইকুয়াল টু M3A। এইখানেও তুমি যদি সবাইকে অ্যাড করে দাও তাহলে দেখো তো কি থাকে, তুমি যদি সবাইকে অ্যাড করে দাও। জাস্ট F থাকে না? হ্যাঁ, F ইজ ইকুয়াল টু M1 প্লাস। সো এই যে আমরা ভিতরের ফোর্সগুলা, এগুলো হচ্ছে মানে এভাবে চিন্তা করতে হবে। ফিজিক্সে দেখো ভিতরে অনেক ফোর্স থাকতে পারে, বাট আমরা ওইগুলো নিয়ে কেয়ার করব না। আমরা ক্যালকুলেশন ইজি রাখার জন্য পুরো জিনিসটাকে একটা সিস্টেম ধরে নেই, অ্যান্ড দেন ওই সিস্টেমটার উপর এক্সটার্নাল ফোর্স কত সেইটা চিন্তা করি, অ্যান্ড ওইটা ইকুয়ালস কি পুরো সিস্টেমের টোটাল ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। মানে আমরা যখন ধরো যে কোনো একটা অবজেক্টকেও মুভ করি, এটা কি আসলে অনেকগুলো ছোট ছোট অ্যাটমের কানেক্টেড বডি না?
সো ওই অ্যাটমগুলোর মধ্যেও এরকম ভিতরে ভিতরে কি টেনশন ফোর্স বা ইন্টারমলিকুলার ফোর্স কাজ করতেছে আমরা যখন ওকে ধরে টান দিই। এর জন্যই দেখা যায় যে ওদের মধ্যে ইলাস্টিসিটি ক্রিয়েট হয়, যেগুলো স্ট্রাকচারাল ফিজিক্সের বা ম্যাটেরিয়াল ফিজিক্সের মধ্যে ডিসকাস করা হয়। বাট তুমি এখন বুঝতেছো যে আসলে সব কিছুই কানেক্টেড বডি। আমরা এর জন্য প্রত্যেকটা পার্টিকেলের জন্য আলাদা আলাদা না করে জাস্ট ওই পুরা অবজেক্টের উপর বাইরে কতটুক ফোর্স সেটা দিয়ে পুরো ক্যালকুলেশনটা পারফর্ম করতে পারি। আর এখানে আমার দেখো আমরা এখান থেকে এ বের করতে পারবো। সো আমাদের এ ডান, এটা ডান। F1 বের করতে পারবো। হ্যাঁ, আমরা কিভাবে করব? আমরা এখান থেকে আমরা যদি এই 2 আর 3 অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো? T1 এর ভ্যালু পাবো, সেটা কত? M2 প্লাস M3 এ, রাইট? আর এ এখন আমরা জানি এ কত, এ হচ্ছে F বাই M1 প্লাস M2 প্লাস M3। সো এখান থেকে আমরা লিখতে পারি T1 হচ্ছে M2 প্লাস M3 টাইমস F বাই M1 প্লাস M2 প্লাস M3। আমরা এখান থেকে আরও একটা সুন্দর অবজারভেশন দেখব। আচ্ছা, এটা বুঝছো T1 বের করাটা? বুঝছো এটা? আর T2 কত হবে? T2 হচ্ছে কি জাস্ট M3A, সো এটা হবে M3 টাইমস F বাই M1 প্লাস M2 প্লাস M3। ওকে, দেখো তো এইখানে এই T1কে T2 ইনফ্লুয়েন্স করতেছে না? মানে এখানে আসলে এই যে T1 ফোর্সটা, দেখো এই T1 ফোর্সের কাজ কি? এই T1 ফোর্সটাকে আমরা বলতে পারি না যে এই T1 ফোর্সটা হচ্ছে এই সিস্টেমটার উপর এক্সটার্নাল ফোর্স, এই দুইজনকে নিয়ে। আমরা যদি M2 আর M3 কে নিয়ে একটা সিস্টেম অ্যাজিউম করি তাহলে এই T1 কি ওদের উপর একটা এক্সটার্নাল ফোর্স না? যেটা এই T1 কি করতেছে, এই M2 আর M3 এর উপর একসাথে কাজ করতেছে। সো T1 কে লেখা যায় কি M2 প্লাস M3 ইন্টু A, কারণ তাই হয়েছে না? দেখো M2 প্লাস M3 ইন্টু A। আবার T2 ফোর্সটা কি? দেখো T2 ফোর্স হচ্ছে জাস্ট M3 এর উপর একটা এক্সটার্নাল ফোর্স, তাই না? T2 এর কাজ হচ্ছে এই M3 কে টেনে নিয়ে আসা। সো এই জিনিসগুলো আস্তে আস্তে তোমার কাছে অনেক ইজি মনে হবে, দেখবা। ঠিক আছে? সো এই যে জাস্ট M3A আর M3 এর মানে জাস্ট M3 এর সাথে অ্যাক্সেলারেশনটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেই ডান। সো T1 T2 বের করা ডান। এখন F1 বের করতে পারবে না? F1 কত? মানে ফার্স্ট অবজেক্টের উপর ফোর্স কত? এই M1A, এটা না? বুঝছো? তুমি কি এটা বুঝছো যে ফার্স্ট অবজেক্টের উপর আমার ফোর্স হচ্ছে F মাইনাস T1? তাহলে এই F1 কত হবে? জাস্ট F মাইনাস T1। T1 এর ভ্যালু তো তুমি জানোই, ওইটা এখানে বসাই দাও। ওকে, সিমিলারলি F2 কত? F2 হচ্ছে এই যে এইটা T1 মাইনাস T2। সো এই দুইটা মাইনাস করে দাও, তুমি সেকেন্ড অবজেক্টের উপর ফোর্স বের করতে পারবা। সো এখন সব কিছু ক্লিয়ার। আর F3 কি? F3 আসলে এই T2, তাই না? এই যে F3, এটাই কি আমার T2 না? সো এভাবে আমরা একটা কানেক্টেড বডি এর কার উপর কতটুক ফোর্স কাজ করতেছে সব ইজিলি বের করতে পারবো। বুঝছো এটুক? আমাদের এখনো একটু টাইম আছে, আমি আজকে লাস্ট আরেকটা জিনিস দেখাই শেষ করে দেবো। এটা সহজ, কানেক্টেড বডি এরই। এটা হচ্ছে যে ধরো এইখানে একটা অবজেক্ট ক্যাপিটাল M, এইটার পাশে তুমি একটা স্মল অবজেক্ট রাখছো, ঠিক এটার অ্যাডজাসেন্ট পজিশনে, হুইচ ইজ স্মল m, আর ওরা দুজন একটা সারফেসের উপর আছে। এটা একটা সারফেস, ফ্রিকশনলেস সারফেস, আমরা এখনো ফ্রিকশন নিয়ে ডিসকাস করিনি। ধরো তুমি একটা মোটা বই রাখলা আর তার পাশে এরকম একটা ছোট বই রাখছো। এখন তুমি যদি এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করো তাহলে ওদের দুইজনের অ্যাক্সেলারেশন কত হবে?
বলো তো, এফ বাই স্মল এম, তাই তো, ওই কানেক্টেড বডি এর মতোই। এখন তুমি বলতে পারো আচ্ছা এইটা তো বুঝলাম, বাট এইখানে আমার ওয়্যার কোথায়, তাই না? এখানে তো আমার ওয়্যার নাই, এখানে আসলে ওয়্যার নাই, বাট এইখানে যেটা কাজ করে, আমরা যখন এই দুইটা অবজেক্টকে অ্যাডজাসেন্ট রেখে একটা দিয়ে আরেকটার উপর ফোর্স অ্যাপ্লাই করি, তখন ওদের মধ্যে অ্যাকশন রিয়াকশন ফোর্স কাজ করে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। এই অবজেক্টটা এই সেকেন্ড অবজেক্টের, এটা ধরো আমাদের অবজেক্ট নাম্বার 1, এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 1, এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 2। সো ফার্স্ট অবজেক্টটা সেকেন্ড অবজেক্টের উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে আমরা বললাম সেটা হচ্ছে F21, এটা হচ্ছে কি অ্যাকশন ফোর্স। আর এই সেকেন্ড অবজেক্টটাও ফার্স্ট অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, রাইট? সেই ফোর্সটা কোন দিকে হবে? আমি একটু এখানে লিখে রাখি, F21 হচ্ছে ফোর্স অন 2/1। এটাকে আমরা কি বলছি? অ্যাকশন ফোর্স। নিউটনস থার্ড ল কি বলে? যে এখানে আমার উপর একটা, এই সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টের উপর আবার একটা কি ফোর্স অ্যাপ্লাই করবে? রিঅ্যাকশন ফোর্স। সেটাকে আমরা কি বলতে পারি? F12। এটা হচ্ছে ফোর্স অন 1/2। এটা কি আমার রিঅ্যাকশন ফোর্স। এখন অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, F1 আর F21 আর F12 এই দুইটা কি সেম হবে না? সো এখানে দাঁড়ো, এটাকে আমরা বলতে পারি রিঅ্যাকশন ফোর্স। অ্যান্ড আমরা জানি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, F21 is equal to F12, রাইট? সো আমরা দুইটা ফোর্সকে একটা ফোর্স হিসেবে লিখতে পারি। আমরা ধরলাম এই ফোর্সটা হচ্ছে, এটা একটা নাম বলো, ধরো P। সো আমরা এখানে বলতে পারি যে এখানে আসলে দুইটা ফোর্স কাজ করতেছে, সরি এখানে আসলে এভাবে বলবো, ধরো আমরা বলতে পারি এই স্মল অবজেক্টের উপর P কাজ করতেছে এদিকে, আর এই বড় অবজেক্টের উপর P কাজ করতেছে কি এদিকে। ক্লিয়ার এখন? এটা এই নিচের এই লেখাটা কি তুলছো? এই যে এটা, আচ্ছা এখন আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে দেখো তো এই ক্যাপিটাল এম এর উপর কি কি ফোর্স কাজ করে। এই ক্যাপিটাল এম এর উপর একটা ফোর্স কাজ করতেছে এদিকে, উইচ ইজ এফ, আরেকটা ফোর্স কাজ করতেছে কোন দিকে? এদিকে। আর এম জি আর তো ক্যান্সেল আউট। এখন এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হিসেবে আমি কি দেখতে পাচ্ছি? যে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে এ। আমরা কি লিখতে পারি এখান থেকে? এফ মাইনাস পি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম টাইমস এ, রাইট? এটা লেখা যায়। আর এই স্মল অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করতেছে? বলো। না টেনশন না, তো অনলি পি কাজ করছে, তাও আবার কোন দিকে? রাইট দিকে। মানে এটা হচ্ছে F21, বুঝছো? মানে এটা হচ্ছে ফোর্স অন 2/1। সো এইটার রেজাল্টেন্ট হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি? যে ও এদিকে এম এ অ্যাক্সেলারেশন গেইন করছে। সো উই ক্যান রাইট P ইজ ইকুয়াল টু স্মল এম এ। বুঝছো এটা? এখন এই দুইটা যদি সাম করো তাহলে তুমি কি পাবা? F ইজ ইকুয়াল টু m প্লাস স্মল এম ইন্টু a, ওকে? অ্যান্ড a ইকুয়ালস হোয়াট? F বাই ক্যাপিটাল M প্লাস স্মল m। এই যে এই রেজাল্ট। এখন কি ক্লিয়ার এটা? বুঝছো?
অ্যান্ড আমরা চাইলে এখানে এটাও বের করতে পারবো না যে এই অবজেক্টটা ওর উপর কত, মানে এইখানে এই দুইটা অবজেক্টের মধ্যে কত অ্যাকশন রিয়াকশন ফোর্স কাজ করতেছে। আমরা চাইলেই পি বের করতে পারবো। পি ইকুয়ালস হচ্ছে এম এ, এম টাইমস ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। সো এখন ক্লিয়ার এটা? ওকে, সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা কানেক্টেড বডি শিখলাম, আমরা নেক্সট দিন পুলি দেখব আর এরপর ফ্রিকশন ধরবো। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, সো একটু টাইম লাগবে। আর তুমি এই ভিডিওটা আরেকবার দেখবা, কারণ এই ভিডিওটাতে আমরা অনেক কিছু দেখছি, সবগুলোই নিউ ছিল। সো তুমি একটু এই ভিডিওটা আরেকবার দেখবা, প্রত্যেকটা জিনিস লিখে লিখে খাতায় সুন্দর করে নোট করে সাজায় রাখবা, ঠিক আছে? আর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে। আর এইটাতে তুমি এই ভিডিওটা আজকে পাবা না, হয়তো কালকে